ভাবুন তো, আপনি একটি ফর্ম পূরণ করলেন, ডাক্তারের সাথে সাক্ষাতের সময় ঠিক করলেন, এবং কয়েক সপ্তাহ পরেই আপনাকে আনুষ্ঠানিকভাবে হত্যা করা হলো। আইনত কাগজপত্র এবং সাক্ষীদের উপস্থিতিতে। এটা কোনো দুঃস্বপ্নের জগৎ নয়। বিশ্বজুড়ে 12টি দেশ বর্তমানে এমন একটি ব্যবস্থা চালু রেখেছে যা মানুষকে তাদের নিজেদের মৃত্যুর তারিখ বেছে নেওয়ার সুযোগ দেয়। একে বলা হয় ইচ্ছা মৃত্যু। 100 বছরেরও বেশি সময় ধরে এই শব্দটি একটি নিষিদ্ধ বিষয় ছিল। আজ এটি একটি চিকিৎসা পরিষেবার জন্য অপেক্ষার তালিকা মূল্য এবং নিয়ম কানুন রয়েছে, এবং প্রতি বছর এটি গ্রহণকারীর সংখ্যা কেবল বেড়েই চলেছে। যদিও বেশিরভাগ দেশ এটিকে হত্যাকাণ্ড বলে মনে করে, অল্প কিছু রাষ্ট্র দীর্ঘদিন ধরে সরকারি অনুমতিপত্র জারি করছে এবং বিস্তারিত পরিসংখ্যান রাখছে। আমরা ব্যাখ্যা করব এটি ভেতর থেকে কিভাবে কাজ করে, কারা এটি ব্যবহার করে, খরচ কত, এবং কেন অনেকে বিশ্বাস করেন যে এই ব্যবস্থা সমস্ত যুক্তিসঙ্গত সীমা ছাড়িয়ে গেছে। এই বিষয়টি শুধু অসুস্থদেরই প্রভাবিত করে না। এই ধারা অব্যাহত থাকলে 20 বছরের মধ্যে এটি আপনার বসবাসের জায়গাতেও সহজলভ্য হয়ে যেতে পারে। চলুন শুরু থেকে শুরু করা যাক। 3 দশক বিতর্কের পর 2002 সালে নেদারল্যান্ডস প্রথম দেশ হিসেবে ইচ্ছামৃত্যুকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেয়। তারপর থেকে এই সংখ্যা কেবল বেড়েই চলেছে। বিশ্বজুড়ে আরও 11টি দেশ তাদের সাথে যোগ দিয়েছে। প্রতি বছর এই তালিকা দীর্ঘ হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই ব্যবস্থার ভেতরে আসলে কি ঘটছে। নেদারল্যান্ডসে ইচ্ছামৃত্যু একটি সরকারি চিকিৎসা পদ্ধতি। প্রতি 20 জনের মধ্যে একজন এইভাবে মারা যায়, বছরে প্রায় 10,000 মানুষ। পদ্ধতিটি এই রকম: আপনি 2 বার আবেদন করেন, 2 জন স্বাধীন ডাক্তার রোগ নির্ণয় নিশ্চিত করেন, এবং নির্ধারিত দিনে ডাক্তার ওষুধ নিয়ে আপনার কাছে আসেন। 2024 সালে 54টি বিবাহিত দম্পতি এইভাবে মারা গিয়েছিল, একসাথে একই দিনে। ডাক্তার একই ঘরে পরপর 2টি ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই একই বছরে একটি শিশু এই পদ্ধতির মধ্য দিয়ে গিয়েছিল, সরকারিভাবে এবং আইনসম্মতভাবে একটি নিশ্চিত রোগ নির্ণয় এবং একটি চিকিৎসা কমিশনের লিখিত সম্মতির মাধ্যমে। বেলজিয়ামে 2002 সাল থেকে একই ব্যবস্থা চালু আছে। এটি বিশ্বের একমাত্র জায়গা যেখানে যে কোনো বয়সের শিশুদের এই ধরনের আবেদন করার অনুমতি দেওয়া হয়। শুধুমাত্র বেলজিয়ামেই বছরে প্রায় 2000 মানুষ। 40% পদ্ধতি হাসপাতালে, নয়ব্রং রোগীর নিজের অ্যাপার্টমেন্টেই সম্পন্ন হয়, একটি পরিচিত পরিবেশে। ক্যান্সারে আক্রান্ত এবং অসহ্য যন্ত্রণায় ভোগা মানুষদের জন্য শেষ উপায় হিসেবে এই সব কিছুকে আইনসম্মত করা হয়েছিল। বর্তমানে ইচ্ছামৃত্যুর কারণগুলোর তালিকা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। আমরা এই বিষয় শেষে আলোচনা করব। একটি মজার তথ্য হলো, যারা চলে যাওয়ার অনুমতি পান তাদের প্রায় 70%ই এই প্রক্রিয়ার জন্য আর ফিরে আসেন না। তারা এই ভেবেই সন্তুষ্ট থাকেন যে এখন তাদের হাতে একটি বিকল্প পথ রয়েছে। সুইজারল্যান্ড 1942 সালে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়। এটি একমাত্র দেশ হয়ে ওঠে যেখানে যে কোনো বিদেশি এই উদ্দেশ্যে ভ্রমণ করতে পারে। একে বলা হয় ডেথ ট্যুরিজম বা মৃত্যু পর্যটন। লোকেরা জুরিখের জন্য একমুখী টিকিট কেনে, কয়েক দিনের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে, কাগজপত্রে সই করে এবং আর কখনো ফেরে না। শহরের সবচেয়ে বিখ্যাত সংস্থাটি হাজার হাজার বিদেশিকে তাদের মৃত্যুতে সহায়তা করেছে। এর 90% গ্রাহক এমন সব দেশ থেকে আসেন যেখানে এই ধরনের সহায়তা পাওয়া যায় না। এর মূল্য প্রায় 7,000 ইউরো। অতিরিক্ত ফি-এর বিনিময়ে অন্ত্যেষ্টিক্রিয়া এবং শবদাহের ব্যবস্থা করা হয়। পুরো প্রক্রিয়াটি চিত্রায়িত করা হয়। আপনি ক্যামেরার সামনে নিশ্চিত করেন যে এটি আপনার সচেতন সিদ্ধান্ত। সাধারণ কার্যসূচিটি হলো, আপনি পৌঁছাবেন, সম্ভব হলে শহরটি দেখবেন, তারপর ডাক্তার কাগজপত্র এবং 1 গ্লাস ওষুধ। পুরো সফরটি সম্পন্ন হতে বেশ কয়েকদিন সময় লাগে। 2011 সালে জুরিখের বাসিন্দারা ভোট দিয়েছিলেন বিদেশিদের তাদের শহরে মৃত্যুবরণ করতে আসা নিষিদ্ধ করা উচিত কি না। 85% না বলেছিলেন তাদের আসতে দিন। একবার জুরিখ হ্রদে ছাই ভর্তি 60টি পাত্র পাওয়া গিয়েছিল। সংস্থাটির বিদেশি গ্রাহকদের দেহাবশেষজা দাবি করার মতো কেউ ছিল না। এই কেলেঙ্কারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে আবেদনকারীর সংখ্যা বহুগুণ বেড়েছে। সংস্থাগুলো অপেক্ষমান তালিকা রাখে, অনলাইন পরামর্শ প্রদান করে এবং কয়েক মাস আগে থেকেই আবেদনপত্র গ্রহণ করে। 2024 সালের সেপ্টেম্বরে জুরিখের কাছে একটি জঙ্গলে একটি ক্যাপসুল পাওয়া যায়। এর ভেতরে 64 বছর বয়সী এক মৃত আমেরিকান মহিলা ছিলেন। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ক্যাপসুলটি দেখতে একটি ছোট মহাকাশযানের কাঠামোর মতো। এর ভেতরে শুয়ে একটি বোতাম চাপতে হয় এবং 1 মিনিটের মধ্যে
সমস্ত অক্সিজেন নাইট্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। আপনি ঘুমিয়ে পড়েন এবং আর কখনো জেগে ওঠেন না। এর নির্মাতা বলেনের লক্ষ্য হল এই প্রক্রিয়া থেকে ডাক্তারদের পুরোপুরি বাদ দেওয়া। কোনো প্রেসক্রিপশনের ওষুধ নেই, কোনো ইনজেকশন নেই, শুধু একটি বোতাম আর গ্যাস। ওষুধ ছাড়া মৃত্যু। ভেতরে ঢোকার আগে আপনার মানসিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি অনলাইন পরীক্ষা দিতে হয়। যদি আপনি পাশ করেন তবে আপনি 24 ঘন্টার জন্য একটি কোড পাবেন। এরপর সবকিছু আপনার হাতে। সুইস কর্তৃপক্ষ ঘোষণা করে যে ক্যাপসুলটি পণ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। আয়োজকদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন কয়েক মাস পরে আত্মহত্যা করেন। এটি তৈরিতে $10 লক্ষ বেশি খরচ হয়েছিল। নির্মাতারা এটিকে একটি বিপ্লব বলে অভিহিত করেছিলেন। সমালোচকরা এটিকেআরও সহজভাবে বলেছেন একটি সুন্দর গ্যাস চেম্বার যা একটি 3D প্রিন্টারে প্রিন্ট করা হয়েছে। ক্যাপসুলটি একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয়। আকৃতিটি একটি জাহাজের মতো হওয়ার কথা যাতে শেষ মুহূর্তগুলো আরও দূরের কোনো যাত্রার মতো মনে হয়। মানসিক বিকারের লক্ষণ পাওয়ায় প্রথম মক্কেলকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তারা আরেকজনকে খুঁজে পেল। প্রক্রিয়াটি কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে জঙ্গলে সম্পন্ন হয়েছিল। এটিই প্রথম এবং এখন পর্যন্ত জানা একমাত্র ঘটনা। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে দুরারোগ্য ব্যাধি নেই এমন ব্যক্তিদের জন্য এখন ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য একটিমাত্র রোগ নির্ণয় যথেষ্ট, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা দীর্ঘস্থায়ী উদ্বেগজনিত ব্যাধি। নেদারল্যান্ডসের 29 বছর বয়সী এক তরুণীকে তার জীবন শেষ করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। তার রোগ নির্ণয়ের মধ্যে ছিল বিষণ্ণতা, উদ্বেগ এবং ব্যক্তিত্বের ব্যাধি। কানাডা আরও এক ধাপ এগিয়ে গেছে। 2023 সালে সেখানে 15,000 মানুষ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, যা এক বছরে পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। আনুষ্ঠানিক কারণগুলোর মধ্যে রয়েছে প্রিয়জনদের জন্য বোঝা হয়ে যাওয়ার ভয়, চিকিৎসার জন্য অর্থের অভাব এবং একাকিত্ব। একজন ব্যক্তি তার বাড়ির ভাড়া দিতে না পারার কারণে অনুমতি পেয়েছিলেন। কানাডার ডাক্তাররা স্বীকার করেন যে এমন ঘটনাও ঘটে যেখানে একজন রোগী আনুষ্ঠানিকভাবে সমস্ত মানদণ্ড পূরণ করেন কিন্তু তার জীবন বাঁচানো যেত। কমিশন তবুও অনুমতি দেয়। 2027 সাল থেকে কানাডা এই কর্মসূচিটি এমন ব্যক্তিদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে যাদের কোনো শারীরিক অসুস্থতা নেই, শুধুমাত্র মানসিক ব্যাধি রয়েছে। পছন্দ এবং চাপের মধ্যে সীমারেখাটি কোথায়? চিকিৎসা এবং প্রত্যাখ্যানের মধ্যে। যখন কিছু দেশ বিতর্ক করছে তখন অন্য দেশগুলো ইতিমধ্যেই কুপন বিতরণ করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।